3 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি উত্তরার রেস্তোরাঁয় লাগা আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12 ইউনিট, 7 জনকে আহত অবস্থায় উদ্ধার। পূর্বাচলে গাড়ির ধাক্কায় বুয়েট ছাত্র নিহত, আহত 2। ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিক্ষোভ, অপরাধীদের উপযুক্ত শাস্তি চান সহপাঠীরা। এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা। আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা। আগামী 1-2 মাসের মধ্যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে, তারা এই রাজনৈতিক দলটি মাঠে আনতে সক্ষম হবে। নতুন যে রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করছি, তাদের কার্যক্রম আসলে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গণ অভ্যুত্থানে খুলনায় নিহত 58 জনের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা। গণহত্যার বিচার করতে না পারলে বড় ব্যর্থতা হবে সরকারের। কলকাতার সঞ্জীবা গার্ডেনে পাওয়া দেহাংশ এমপি আনারেরই মেয়ের সাথে মিলল ডিএনএ। চলতি বছর মে মাসে খুন হন আওয়ামী লীগের এই নেতা। আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল 3 বন্ধু, জানালেন কেরানীগঞ্জ থানার ওসি। 1 মাস ধরে চলে রেকি, ভাঙা হয় সিসি ক্যামেরা। আমরা দোষীদের দ্বারা একটা মামলা নিয়েছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরো আপডেট আপনাদেরকে জানাবো। ছুটির দিনে কক্সবাজারের পর্যটকের ঢল, হোটেল মোটেলে ঠাঁই নেই। সেন্ট মার্টিনের সাগরতলের প্রাণ প্রকৃতি দেখার আয়োজন। এত মানুষের ভিড়ে মানুষ তো থাকবে, মানুষ একটু কম হলে ভালো লাগতো। বিশাল মনে হচ্ছে, মানুষও অনেক বেশি। ঢাকায় থাকি তো ঢাকায় তো এমন জায়গা আসলে একদমই নাই। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12 ইউনিটের 130 জন কর্মী। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 7 জনকে। সকাল 10:38 আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লাভলিন রেস্টুরেন্টে আগুনের সংবাদ পাওয়ার পর 11:15 নাগাদ সেটা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কর্মীটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 12টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস জানায়, তীব্র কালো ধোঁয়ার কারণে ব্যাহত হচ্ছে আগুন নেভানোর কাজ। এর মধ্যেই 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভেতরে আর কেউ আটকা আছে কিনা তা এখনো জানা যায়নি, তবে অগ্নিকাণ্ডের পর সিলিন্ডার বিস্ফোরণ হতে দেখা যায়। হঠাৎ করে দেখি যে ধোঁয়া বেরোচ্ছে, তখন আমি খেয়াল করলাম যে লোকগুলা বের হয়ে আসছে। তার কিছুক্ষণের পর দেখলাম যে ব্লাস্ট হচ্ছে এটা বড় করে। এরপর থেকেই আগুনটা সরে গেছে। ভিতরে অনেক লোক ছিল, তাদেরকে সিঁড়ি দিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে গেছে। নিচতলায় হচ্ছে লাভলি বাংলা রেস্টুরেন্ট। হয়তো রেস্টুরেন্ট থেকে আগুনটা ধরেছে, কারণ রেস্টুরেন্টে হচ্ছে গ্যাসের পরিমাণটা হয়তো বেশি খরচ হয়। ঘটনাস্থলে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। সবশেষ তথ্য জানতে তার সঙ্গে যুক্ত হতে চাই। ভাস্কর, আগুন কিসের জন্য লেগেছিল সেটা কি জানা গেছে কিনা, এবং আগুন নিয়ন্ত্রণ করতে এত সময় কেন লাগছে? এতগুলো ইউনিট কাজ করার পরও ফায়ার সার্ভিস কি বলছে? সোহার, মূলত 11:15টার দিকে উত্তরা 12 নম্বর সেক্টরের শামুকদম এভিনিউয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, এবং এখন পর্যন্ত আমরা বাইরে থেকে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্র কিন্তু বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমের সামনে কোনো কথা বলা হয়নি। কিছু তথ্য জানিয়ে দিচ্ছি যে আমরা যতদূর জানতে পেরেছি বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যে এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো এই ভবনে যারা ছিলেন বিভিন্ন তলায় তারা বের হতে পেরেছেন, এবং এদের মাঝে 7 জন কিন্তু আহত আছেন, যাদের মাঝখানে 5 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 2 জনকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের মোট 130 জন কর্মকর্তা এবং কর্মী এই অগ্নি নির্বাপনে এখনো কাজ করে যাচ্ছেন, এবং মোট 12টি ইউনিট। এবং
যারা ঘটনাস্থলে ছিলেন অথবা তার আশেপাশে ছিলেন কিংবা ভবনের ভেতরে ছিলেন তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা সকলেই কিন্তু একটি বলেছেন যে মূলত লাভলিন পেস্ট্রি অ্যান্ড ক্যান্ডি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে থেকেই কিন্তু প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং সেই অগ্নিকাণ্ডের পরপরই এই রেস্টুরেন্টের ভেতরে থাকা যে সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে যখন গ্যাস সিলিন্ডার দুটি যখন বিস্ফোরণ হয় তার পরবর্তীতে কিন্তু পুরো ভবন জুড়ে কিন্তু এই আগুনটি কিন্তু ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে প্রায় 2.5 ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় উত্তরা 12 নম্বর সেক্টরের এই আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলবে তখন কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে ঠিক কী কারণে এই আগুনটি লেগেছে। তার আগে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীদের যে প্রাণান্তকর চেষ্টা, সেই চেষ্টার আগে আমরা বিভিন্ন ধরনের প্রত্যক্ষদর্শীর সঙ্গে যখন কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে ভবনের ছাদে উঠে 30 থেকে 35 জন মানুষ পার্শ্ববর্তী যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটিতে যাবার কারণেই কিন্তু বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবং আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আরেকটি ফায়ার সার্ভিসের সার্চিং টিম এই মুহূর্তে প্রবেশ করছে ভবনটিতে এবং এই সার্চিং টিম যখন তাদের বের হয়ে আসবেন পুরো ভবন পরিদর্শন করার পরে তার পরবর্তীতে হয়তো বা আদৌ কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সেই বিষয়টি নিয়ে আমরা গণমাধ্যমের সামনে তুলে ধরতে পারবো। আর বরাবরের মতো একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি সোহার, যে ভবনের চারপাশে যে পরিস্থিতি এখন পর্যন্ত উৎসুক মানুষের ভিড়ের কিন্তু কোনো কমতি নেই। সে উৎসুক মানুষকে এবং উৎসুক মানুষের জটলা সরাতেই কিন্তু প্রাণান্তকর চেষ্টা করতে হচ্ছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এমনকি সেনাবাহিনীর সদস্যদেরকে। সোহার। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের 300 ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বুয়েট ছাত্র মোহতাসিম মাসুদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ নেওয়া হয়েছে বুয়েট ক্যাম্পাসে, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে দুর্ঘটনা হয়। পুলিশ জানায় রুটিন তল্লাশির জন্য মোটরসাইকেলটি দাঁড় করানো হয় চেকপোস্টে। এ সময় বাইকটিকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া একটি প্রাইভেট কার। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোহতাসিম মাসুদ। আহত হন মেহেদি খান ও অমিত সাহা নামে আরও 2 জন শিক্ষার্থী। তাদের একজনকে স্কয়ার হাসপাতালে এবং অন্যজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই জব্দ করা হয় গাড়িটি। পুলিশ জানিয়েছে প্রাইভেট কারটি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মালিকানাধীন। তবে গাড়িটি কে চালাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় রূপগঞ্জ থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। তার বাপ যেহেতু রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, সে ওটাকে ড্যাম কেয়ার ভাবে চালাইছে। এই ড্যাম কেয়ার ভাবে চালানোর জন্য সেও উচ্ছৃঙ্খল ভাবে চালাইছে বলে আমি মনে করি। এই উচ্ছৃঙ্খলতার জন্য আমার ছেলে আজকে মারা গেছে, 2টা ছেলে পঙ্গু হয়ে যাবে। হয়তো আমি এর ন্যায্য বিচার দাবি করি এবং রোড নিয়ম নীতির সংস্কার দাবি করি। এদিকে ছাত্র নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করছে বুয়েট শিক্ষার্থীরা। দুপুরে বুয়েট ক্যাম্পাসে হয় প্রতিবাদ মিছিল। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন গাড়ি চালকের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রভাব খাটিয়ে মামলা না করতে স্বজনদের উপর চাপ দিচ্ছেন। শিক্ষার্থীরা এ হত্যার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করেন। এছাড়া আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ, বিচার নিশ্চিত এবং নিরাপদ সড়কের দাবিও জানান তারা। আমাদের এক ভাইয়ের যখন প্রাণ দিতে হলো, আমাদের আরো 2 ভাই যখন মারাত্মকভাবে আহত, হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতর, ঠিক তখন গাড়ি চালকের ক্ষমতাশালী পিতা মামলার মোড় ঘোরানোর, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। এই প্রসঙ্গে আরো জানাতে বুয়েটে আছেন সহকর্মী শাকিল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাকিল, মরদেহ কি বুয়েট ক্যাম্পাসে পৌঁছেছে? জানাজা কখন নাগাদ শুরু হতে পারে? সবশেষ জানাবেন।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেম শেষে ঠিক 10 মিনিট আগেই বুয়েট শিক্ষার্থী মাসুদের মরদেহ নিয়ে আসা হয়েছে বুয়েটের কেন্দ্রীয় মসজিদে এবং এখানেই তার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। এর আগেই শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন এবং সেই অনুযায়ী এই জানাজায় মাসুদের সহকর্মী, সহপাঠী, সিনিয়র, জুনিয়র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাশাপাশি স্বজনরাও এই জানাজা অংশ নেবেন এবং এই জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে রাতের যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার কথা এর আগের খবর আমি বলেছি যে আমি ঢাকা মেডিকেলে আহত অবস্থায় যে অমিত সাহা আছেন, অমিতের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটুকু জানিয়েছেন যে তারা 3 বন্ধু মোটরসাইকেলে করে পূর্বাঞ্চলের এলাকায় ঘুরছিলেন রাত্রেবেলা। ঠিক রাতে যখন তাদেরকে একটি পুলিশের তল্লাশি চৌকি তাদেরকে থামার নির্দেশ দেয় এবং তারা থামেন এবং 3 জনে বাইকের উপর বসা ছিলেন, ঠিক সেই সময় একটি গাড়ি এসে তাদেরকে মেরে দেয় এবং ঘটনাস্থলেই মাসুদ নিহত হন। বাকি 2 জন মেহেদি এবং অমিতকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে মেহেদিকে নিয়ে যাওয়া হয়েছে স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য এবং অমিতকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার আশঙ্কা মুক্ত হলেও তার কিছু ইন্টারনাল ফ্র্যাকশন আছে এবং সেই ফ্র্যাকশনগুলোর কারণে 2-1 দিনের মধ্যে তার অপারেশন সম্ভব হচ্ছে না, তবে তার কিছু অপারেশন দরকার বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আর এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে গাড়িটি মাসুদদের আঘাত করেছিল সেই গাড়ির চালক সহ কয়েকজনকে পুলিশ আটক করেছে। রূপগঞ্জ থানায় তাদের 3 জনকেই আটক রাখা হয়েছে এবং তাদের ডোপ টেস্ট করার জন্য নারায়ণগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এই পর্যন্ত আমরা খবর পেয়েছি, তবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারিনি। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এর আগে আমরা বুয়েট ক্যাম্পাসে এসেছিলাম, সেখানে শিক্ষার্থীরা কিন্তু সকাল 11টা থেকে 12টা, 12:30 পর্যন্ত তারা ক্যাম্পাসে মিছিল করেছেন এবং পাশাপাশি পলাশী মোড় অবরোধ করেছিলেন এবং সেখান থেকে তারা এই ঘটনার যারা দোষী রয়েছেন, দায়ী রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার, সুবিচার নিশ্চিত এবং পাশাপাশি নিহত এবং আহতদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। সোহাগ, শাকিল, ধন্যবাদ। সিলেট তামাবিলের সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। সকালে জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল সড়কে হয় এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায় সকালে তামাবিল থেকে প্রাইভেট কারে সিলেট যাচ্ছিলেন 4 বন্ধু। বাঘের সড়ক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় প্রাইভেট কার। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় একজনের। আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্য এই সংগঠন পৃথক হবে জানিয়েছেন নেতারা। যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা আলাপে এসব তথ্য জানান নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি, তবে সবার মতামত নিয়ে এটি পরিবর্তনও হতে পারে। ছাত্র নেতারা বলেন জনগণের আস্থা অর্জনই নতুন দলের প্রধান লক্ষ্য। লামিয়া তিথির রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে। ধীরে ধীরে সরকার পতনের কঠোর কর্মসূচিতে সফল হন তারা। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে। অন্তর্বর্তী অরাজনৈতিক সরকার ধীরে ধীরে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া দেশ পরিচালনার। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এবার সেখানে নিজেদের অবস্থান দেখতে চান শিক্ষার্থীরা, নামতে চান ভোটের লড়াইয়ে। বর্তমান আমাদের পরিস্থিতি, মাঠের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আগামী 1-2 মাসের মধ্যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তারা এই রাজনৈতিক দলটি মাঠে আনতে সক্ষম হবে। প্রশ্ন হচ্ছে কেমন হতে পারে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম? ছাত্র নেতারা বলছেন এতদিন যে ধরনের রাজনীতি সবাই দেখেছেন তারা তার ব্যতিক্রম হবেন। ফ্যাসিবাদী যে সাংবিধানিক যে কাঠামো সেটা আমরা চাই না এবং আমরা এই নতুন রাজনৈতিক দলে পুরাতন যে আমাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন দেশের এজেন্ডার ভিত্তিতে যে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়ে আসছে সেগুলো আমরা যাব না। আমরা মনে করি যে নতুন যে রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করছি তাদের কার্যক্রম আসলে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যে নতুন রাজনৈতিক শক্তিটি যেটি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি তাদেরকে আসলে মানুষের নার্ভ বুঝতে হবে।
বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কিছু মানুষ মানুষের নার্ভই ভুলে গিয়েছিল, কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয়নি। মানুষের প্রয়োজনীয় ভিত্তিতে মানুষ যদি চায় আমাদের কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তোলা উচিত, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ভাবব। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনা তাদের। প্রাইভেট ইউনিভার্সিটি আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আছে তারা অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণে সর্বোচ্চটাই হলো প্রাইভেট ইউনিভার্সিটি তাদের জায়গাতে আসীন হবে। বিচার প্রক্রিয়ার আগে যদি কোনো ইলেকশন হয় আমরা সেখানে কম্পিট করব, আমরা সেই একটি দাবিতেই কম্পিট করব যে আমরা পাওয়ার চাই না, আমাদের আছে রক্ত, আমরা এই রক্তের বদলা চাই, সেটা ব্যালট হোক, বুলেট হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা আমাদের বিচার চাই। কি হতে পারে দলের নাম, অর্থের উৎসই বা হবে কি? আমরা যে আন্দোলনগুলো করেছিলাম সেখানে আন্দোলনগুলোতে পিপলসদের যে পারসেপশন আছে সেটা অনেকটুকু আমরা গুরুত্ব দিয়েছি। অংশীজন যারা রয়েছেন জনগণের কাছে এই বিষয়ে আহ্বান জানাবো, আপনারা নাম প্রস্তাব করুন, জনগণের কাছ থেকে যদি নামটা আসে, জনশক্তি সেখানেও আমাদের একটি উদাহরণ আছে। বেসিক্যালি হলো ক্রাউড ফান্ডিংয়ে বেশি যাব। ইন্টারন্যাশনাল যে ফোরাম রয়েছে, দেশীয় যে ফোরাম রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আমরা স্টাডি করছি। নির্বাচনে ভোট যুদ্ধে ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের। জানালেন রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। প্রথম হলো ছাত্রদের যে পার্টিটা হবে সেটা নিজস্ব প্রক্রিয়ায় গঠন হবে, নিজস্ব প্রক্রিয়ায় চলবে। এর সাথে যদি যারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল তারা যদি কেউ আসতে চায় সেটা হলো ওয়েলকাম। এর মধ্যে কয়েকটা পার্টির সাথে অলরেডি আমাদের পারস্পরিক কিছু বোঝাপড়া হচ্ছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। খুলনা বিভাগে গণ অভ্যুত্থানে নিহত 58 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, ছাত্র জনতার হত্যাকারীদের বিচার না করতে পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। গত 16 বছর স্বৈরাচারকে টিকিয়ে রাখার দায় সবাইকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে বিভাগের 10 জেলার 58 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। দর্শক, সংবাদের শুরুতে পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহতের খবর জানিয়েছিলাম। এই ঘটনায় আটক 3 জনকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে ডোপ টেস্টের জন্য। সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। যাচ্ছি স্মিথের কাছে। স্মিথ, গত রাতের ঘটনায় আটক 3 জনের ডোপ টেস্ট হওয়ার কথা, সেটা কি এর মধ্যে হয়ে গেছে কিনা এবং এ বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সোহার, কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জে যে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু তাদের 3 জনকে নিয়ে আসা হয়েছে, যে মূল অভিযুক্ত এবং তার 2 বন্ধুকে এখানে নিয়ে আসা হয়েছে। কারণ আপনি জানেন যে গাড়িটি তল্লাশি করে একটি খালি মদের বোতল সেখানে পাওয়া গিয়েছিল, সেই কারণে পুলিশ সন্দেহ করেছিল যে তারা সেই সময় অর্থাৎ নেশাগ্রস্ত ছিল কিনা সেটি নিশ্চিত করার জন্যই তারা আসলে এই হসপিটালে এবং হসপিটালে কিছুক্ষণ আগে 3 জনেরই কিন্তু ইতিমধ্যে ডোপ টেস্টের যে নমুনা অর্থাৎ পরীক্ষা করার যে ধরনের ব্যবস্থা করা দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে করেছেন এবং বুয়েটের বেশ কিছু ছাত্রছাত্রী এসেছেন এবং যেই অভিযুক্ত যার বিরুদ্ধে এই অ্যাক্সিডেন্ট ঘটানোর যে অভিযোগ রয়েছে তার বাবা মাও এখানে রয়েছেন, সবাই আছেন। ডাক্তাররা কিছুক্ষণ আগেই কড়া পুলিশ পহরার নিরাপত্তা অর্থাৎ রূপগঞ্জ থানা পুলিশ কিন্তু এই নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এসেছেন এবং সেখানে ডোপ টেস্ট কার্যক্রম ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং আশা করছি যে হয়তো আজ বা আগামীকালের মধ্যেই ডোপ টেস্টের রিপোর্টটি হাতে পাবে এবং তখনই বোঝা যাবে আসলে তারা কি মাদকাসক্ত ছিল না ওভার স্পিডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখানে যাদের বুয়েট যে শিক্ষার্থী তার সহপাঠী এবং তার বড় ভাই কয়েকজন এখানে হসপিটালে এসেছেন, তারাও এই বিষয়টি মনিটরিং করছেন এবং তারা বলছেন যে প্রকৃত সত্য অর্থাৎ এই কিভাবে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এবং কি কারণে এই বুয়েটের ছাত্র মহসিন মারা গেল সেটি নিশ্চিত করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। পুলিশ বলছেন তারাও এটি তদন্ত করে দেখছেন আসলে কি কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। সোহার। স্মিথ, ধন্যবাদ আপনাকে।
কারো কথায় কান না দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব পালনের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনায় আহ্বান জানান তিনি। বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটি ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রেস সচিবের বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। সংস্কারের অজুহাতে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করা হলে তা মানা হবে না বলেন তিনি। রোজায় আওয়ামী লীগের সিন্ডিকেট যেন কাজ করতে না পারে সে ব্যবস্থা নেয়ার দাবি জানান ফারুক। তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে যে 91 সালের মতো শাহাবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে। ভারতে কলকাতায় পাওয়া মরদেহের খণ্ডিত অংশগুলো বাংলাদেশের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারেরই। পশ্চিমবঙ্গ সিআইডি নিশ্চিত করেছে মরদেহের খণ্ডাংশের সাথে তার মেয়ের ডিএনএ মিলেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানান, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে বাবা আনার এবং মেয়ে ডরিনের ডিএনএ নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনাগুলোর ডিএনএতে মিল পাওয়া গেছে। সিআইডি জানায়, খাল ও ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মরদেহের খণ্ডিত অংশগুলো বাংলাদেশের সাবেক এমপি আনারেরই। গেল নভেম্বরের শেষ দিকে কলকাতায় গিয়ে ডিএনএ নমুনা জমা দেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। চলতি বছর মে মাসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। যাচ্ছি তার কাছে। সুকান্ত, আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কলকাতা সিআইডি কি কোনো তথ্য জানিয়েছে কিনা, পরবর্তী করণীয় কি হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? সবার প্রথমে বলে রাখি যে সিআইডি এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেননি এবং অফিসিয়ালি কিছু জানান। তবে বারাসাত জেলা আদালত অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা আদালত, যেখানে এই মামলাটি চলছে, খুনের মামলা এমপি আনারের, সেখানে যতক্ষণ পর্যন্ত তারা এই যে সিএনসিএল রিপোর্ট, তারা যে ডিএনএ রিপোর্ট যতক্ষণ জমা না দিচ্ছেন এবং আদালতের অনুমতি না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন না, এমনটাই সিআইডি অধিকর্তারা জানিয়েছেন। পাশাপাশি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তাদের যে সমস্ত ফরেনসিক রিপোর্ট সেটাও কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে, যে তারা এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তাদের যে কথোপকথন শুধু নয়, তাদের সেখান থেকে যে নমুনা পাওয়া গিয়েছে ফরেনসিক, সেগুলো কিন্তু মিলে গেছে। স্বাভাবিকভাবেই ডরিনার এই ডিএনএ টেস্ট এবং আনারের যে উদ্ধারকৃত যে মাংস, সেটা আনারের, এমপি আনারের, এটা প্রমাণিত। দ্বিতীয় অধ্যায় যে আরেকটি অন্য একটা বিষয়, যেটা কলকাতায় দীর্ঘ 2.5 বছর ধরে যে মামলাটি চলছিল, সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্যাংশাল আদালতে পিকে হালদার যে হাজার হাজার কোটি টাকা তছরূপ করে ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হাতে ধরা পড়েছিলেন উত্তর 24 পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে। সেখানে তাদের আজকে ব্যাংশাল কোর্টে সেই মামলায় কিন্তু পিকে হালদার সহ যে 6 জন অভিযুক্ত, তারা কিন্তু জামিন পেলেন। 10 লক্ষ টাকার রুপি বিনিময়ে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এবং এই যে দীর্ঘসূত্রিতা মামলায় আজকে তাদের আইনজীবী অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী তারা জানিয়েছেন যে সরকার পক্ষের যারা আইনজীবী তারা কোনো জবাব দিতে পারছেন না এবং ইডি পর্যাপ্ত পরিমাণে তাদের বিরুদ্ধে কোনো নথি বা প্রমাণ জমা নেওয়া দেওয়ার ফলেই কিন্তু আজকের এই যে পিকে হালদার এবং সহ যে 6 জন, তারা কিন্তু জামিনে মুক্ত পেলেন। এবার সুকান্ত সবশেষ তথ্য দিচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। আইফোন কিনতেই 3 বন্ধু ব্যাংক ডাকাতের পরিকল্পনা করেছিল, এমনটা জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম। গত 1 মাস ধরে ব্যাংকের ভেতর ও আশেপাশে রেকি করে তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে ফেলে তারা। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানা দস্যুতার মামলা করে। সকালে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে ক্ষুব্ধ স্থানীয়দের দেখা যায়। দিনে দুপুরে অস্ত্রের মুখে গ্রাহক আর ব্যাংক কর্মকর্তাদের কিভাবে জিম্মি করা হলো বারবার, সেই প্রশ্নই সামনে আসছে। শেষ পর্যন্ত রক্তপাত ছাড়াই 3 জনকে আত্মসমর্পণ করাতে বাধ্য করে পুলিশ।
16 বছর বয়স তো টাকা দেওয়ার কথা না, আরো স্কুল লেখাপড়া কলেজে পড়ে, এতে তো মানে খেলাধুলা করে। আমরা তো অবাক হয়েছে, আমরা কই হ্যান্ডে টালা মারার লোকের জন্য, তারপরে এসে দেখি কি হয়েছে, কয় কি হয়েছে রূপালী ব্যাংকে চুরি হয়েছে। অরিজিনাল পিস্তলের মতোই বলে দেখা যায়, এই জন্য ওরা বুঝছে যে আসলে অরিজিনাল পিস্তলই হবে। আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে এই ডাকাতি দস্যুতার সংগঠনটা ঘটেছে। আমরা দস্যুতার দ্বারা একটা মামলা নিয়েছি, তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরো আপডেট আপনাদেরকে জানাবো। গাজীপুরের টঙ্গীতে ইস্তেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এর আগে সন্ধ্যায় সাদপন্থী 29 জনের নাম উল্লেখ সহ জ্ঞাত কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবাইরের অনুসারী আলম হোসেন। গত 18 ডিসেম্বর তুরাগ তীরে ইস্তেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবাইর ও সাদপন্থীরা। এতে নিহত হন 4 জন। সংঘাতের পর ইস্তেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ অবস্থান মিছিল নিষিদ্ধ করে পুলিশ। জিএমপির উপ পুলিশ কমিশনার এনএম নাসিরউদ্দিন জানিয়েছেন, ইস্তেমা মাঠে মালামাল পাহারা দিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 500 জুবাইর অনুসারী অবস্থান করছেন। এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বিচারে 2024 সালের সেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের কারণেই এই স্বীকৃতি। ইকোনমিস্টের দাবি, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীল হয়েছে অর্থনীতি, ফিরছে শান্তি শৃঙ্খলা। সাময়িকীটির দাবি, এখন উদারপন্থী সরকারের পথে হাঁটছে ঢাকা। প্রতি বছরই ডিসেম্বরে বর্ষসেরা দেশ নির্বাচিত করে দ্য ইকোনমিস্ট। সেরা দেশ নির্বাচনে শীর্ষ ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারীদের নয়, বরং বিবেচনা করা হয় 12 মাসের উন্নতির চিত্র। সেই বিচারে 2024 সালে সেরা বাংলাদেশ। বাংলাদেশকে সেরা নির্বাচনের কারণ হিসেবে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনার কথা উল্লেখ করা হয়েছে ইকোনমিস্টের ওই প্রতিবেদনে। উঠে এসেছে জুলাই আগস্টের ছাত্র জনতার বীরত্বগাথা। বলা হয়, দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা, একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেয়া শেখ হাসিনা দমন পীড়ন আর ভোট জালিয়াতির মাধ্যমে স্বৈরশাসকে পরিণত হয়েছে। তার 15 বছরের শাসনামলে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের কথাও বলা হয় প্রতিবেদনে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে ছাত্র জনতা সবার সমর্থন নিয়ে কাজ করছে সেটিও উল্লেখ করা হয়েছে। ইকোনমিস্ট বলছে, বাংলাদেশের বর্তমান সরকার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। বর্তমানে ঢাকা হাঁটছে উদারপন্থী সরকারের দিকে। দ্য ইকোনমিস্টের দাবি, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি আশাব্যঞ্জক। তবে ভারতের সাথে সম্পর্ক মেরামত এবং নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করাই সামনের চ্যালেঞ্জ। বিজয়ী বাংলাদেশ ও রানার্স আপ সিরিয়া ছাড়াও সেরা দেশের তালিকায় শীর্ষ 5-এ স্থান পেয়েছে পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশের ব্যাংক মালিকদের কারণে রেমিটেন্স কম আসে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংবাদে তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ মর্যাদা দিতে হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ পাচার কমেছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংসদ। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বিপক্ষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। তাদের জন্য প্রবাসী বীমা কিন্তু এখনো চলমান এবং বিভিন্ন এজেন্টরা তাদের জন্য কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি আইসিবির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রবাসীরা না থাকলে বাংলাদেশের অর্থনীতি আরো খারাপ হতো। আইএমএফ এর শর্ত মানা কঠিন হয়ে যাচ্ছে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। আইএমএফ থেকে আমরা কত নিচ্ছি? 4 বিলিয়ন প্লাস মাইনাস। কত শর্ত আমরা মানতেছি তাদের। আর আমাদের ভাই বোনেরা যারা বিদেশে কাজ করতেছে তারা আমাদেরকে অ্যানুয়ালি $26 বিলিয়ন পাঠাচ্ছে। আর তারা আসে কত খবরদারি করে, এমন কিছু শর্ত দিচ্ছে যেটা আমাদের ইকোনমির বেসিক ইন্টারেস্টের বিরুদ্ধে। দুর্নীতি কমলে অর্থ পাচার কমবে বলে মনে করেন আইসিবির চেয়ারম্যান। দেশে রেমিটেন্স কম আসার কারণ সম্পর্কেও ব্যাখ্যা করেন আবু আহমেদ। তারা তাদের যে রেমিটেন্স হাউস আছে সেখানে যেহেতু তারা এখানকার ব্যাংক মালিক, ওইখানে ওইটা নিয়ে নিত। যে
বাংলাদেশে পাঠানোর দরকার না, আমাকে দিয়ে দাও, আর তোমার টাকা ওই এখানে দিয়ে দিবে, কারণ এখান থেকে ব্যাংক লুট করার টাকা তাদের হাতে আছে। ওটার একমাত্র করণীয় হচ্ছে এদেশে ব্যাংকের যে বোর্ড অফ ডিরেক্টরস বা ম্যানেজমেন্ট, এটাকে নতুন করে সাজাতে হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থ পাচার রোধে কাজ করছে। এ সময় তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিতের তাগিদ দেন। আমাদের ব্যাংকগুলো, আমাদের এমবিসিগুলো সাহেবের মতো বসে থাকে। আমাদের কর্মীদেরকে সুরক্ষা করা, সার্ভিস দেওয়া, পাসপোর্ট দেওয়া, তাদের অর্থ সংগ্রহ করবার ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত কষ্ট করতে হয়। তো অনেক সময় কর্মীরা ব্যাংকে গিয়ে অর্থ প্রেরণ করতে চায় না। তাই আমি মনে করি আমাদের ব্যাংকিং সেবাকে আমাদের কর্মী বান্ধব, কর্মীদের দৌড় করা নিয়ে যেতে হবে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে জানাচ্ছিলাম উত্তরায় আগুন লেগেছিল এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার পর কথা বলছে ফায়ার সার্ভিস। সরাসরি যাচ্ছি সেখানে। এইভাবে আসলে আমরা করতে পেরেছি, কারণ আমাদের আপনারা দেখেছেন যে টিটিএল আমরা সেট করতে পারছিলাম না। পিছনে আমরা চেষ্টা করেছি, সেট করতে পারি নাই, কারণ বৈদ্যুতিক তার উপস্থিতি ছিল। এই পাশেও ছিল, কিন্তু এটা আমরা দূর থেকে আমাদের টেকনিক্যাল যারা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন। না না, লিকেজ ছিল, বিস্ফোরণ জি না, আমরা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের মালিক অথবা ভবন মালিককে পাই নাই। আপনারা কতগুলো ইউনিট কাজ করলেন? 12টা ইউনিট কাজ করেছে। দেখলাম যে আমরা একজন পুলিশ সদস্য, তিনি এই ভবন থেকে যদি আপনি বললেন যে সিলিন্ডারকে সম্ভাব্য উৎস বলা হচ্ছে, সেই সিলিন্ডার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এক লোক। তাকে এখানে এলাকাবাসী এবং পুলিশ সদস্যরা কয়েকজন ছিলেন, তারা 3টি সিলিন্ডার সহ তাকে আটক করেছে। এই সিলিন্ডারগুলো কি সেই সিলিন্ডার? এটা আমরা বলতে পারবো না, এটা পুলিশের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন, কারণ আমরা আসলে অগ্নি নির্বাপন এবং মানুষের রেস্কিউ নিয়ে বেশি। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক সমাগমে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, হোটেল মোটেলগুলোতে বুকিং তো একদম পুরোপুরি হয়ে গেছে। এখন কি কোনো যারা ঘুরতে যেতে চায়, এখন কি কোনো রুম ফাঁকা পাবে কিনা জানতে চাই। একই সাথে পর্যটন খাত সংশ্লিষ্টরা কি বলছে এই বিষয়ে, তারা কতটুকু সন্তুষ্ট? সোহার, প্রথম কথা হচ্ছে প্রচুর পর্যটক আসছে, এটা আসবে আমরা আগে থেকেই বলেছি। হোটেল মালিকরা বলেছেন যে তাদের 31 তারিখ পর্যন্ত খুব ফুল অবস্থা, অর্থাৎ 5 স্টার মানের যে হোটেলগুলো সেগুলোতে তো অনেক আগে থেকেই একেবারে পরিপূর্ণ, আর 3 স্টার মানের যেগুলো সেগুলো 80 থেকে 90% পর্যন্ত বুকিং ছিল। এবং এই যে আজকে যে ছুটির দিন, সেই ছুটির দিন হিসেবে কোনো রুম খালি নেই। যারা আসছেন বুকিং ছাড়া তারা কিন্তু রুমের জন্য ঘোরাঘুরি করছে, সেটাও আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তবে অনেকেই রুম পাচ্ছে, তো স্বাভাবিক চেয়ে দাম বেশি নেওয়া হচ্ছে। এটা হচ্ছে যেহেতু সিজন, এখন হচ্ছে পর্যটনের সবচেয়ে মূল সময় এটি। এই সময়ে আসলে 20-30 চেয়ে বেশি ডিসকাউন্ট দিয়ে রুম দেওয়া হচ্ছে না এবং দেওয়ার সুযোগ নাই, সেটি বলছেন মূলত পর্যটন সংশ্লিষ্টরা। ইসান, ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। সমুদ্র তলে বিচরণের রোমাঞ্চকর অভিজ্ঞতা স্কুবা ডাইভিং। এজন্য সারা বিশ্বের রোমাঞ্চপ্রিয় পর্যটকরা ছুটে যান থাইল্যান্ড, মালদ্বীপ কিংবা অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে। দর্শক, আপনাকে এত দূর যেতে হবে না। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে নিতে পারবেন এই বিস্ময়কর অভিজ্ঞতা। বিগত কয়েক বছর ধরে সেখানে স্কুবা ডাইভিং পরিচালনা করছে 2টি প্রতিষ্ঠান। মাত্র 4000 টাকা খরচ করেই সমুদ্রতলের প্রাণ প্রকৃতি ঘুরে দেখতে পারছেন পর্যটকরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। একবার ভাবুন তো, সমুদ্রের তলদেশে গিয়ে সামুদ্রিক প্রাণী জগতের সাথে ভেসে ভেসে সৌন্দর্য উপভোগ করছেন আপনি, ঘুরে দেখছেন সমুদ্রের তলদেশের রহস্য। চলুন আজকে আপনাদের জানাবো স্কুবা ডাইভিং এর রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা। সমুদ্রে ডুব দিলেই এ যেন আরেক জগৎ, রহস্য ঘেরা যে জগতে দেখতে পাবেন রং বেরঙের প্রবাল, এর ফাঁকে ফাঁকে ভেসে বেড়াচ্ছে লাল, নীল, সবুজ রঙের নানা প্রজাতির মাছ। দেখতে পারবেন হরেক রকমের লতা, গুল্ম, সমুদ্রের প্রাণ প্রকৃতি। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে সারা বিশ্বে অনেক আগে থেকেই জনপ্রিয় এই স্কুবা ডাইভিং। বাংলাদেশে এটি পরিচিতি লাভ করেছে সাম্প্রতিক সময়ে।
পর্যটনের মৌসুমে সেন্ট মার্টিনে গিয়ে স্কুবা ডাইভিং করছেন রোমাঞ্চপ্রিয় পর্যটকরা। ইট ওয়াজ জাস্ট ওয়াও এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর খুবই ভালো লাগলো। সমুদ্রের তলদেশটা দেখতে পারলাম প্রথমবারের মতো। আগে টিভিতে দেখতে দেখতে আর কি আগ্রহটা হয়ে গেছে, ইচ্ছা ছিল আরো করার জন্য, তাই হলো। স্থলভাগে যতটুকু আছে তার থেকে চমৎকার হচ্ছে সমুদ্রের নিচে, আর আমরা সমুদ্রের নিচে অত বেশি কোনো কিছু দেখি না, তাই এই আগ্রহ থেকে আমার হচ্ছে সমুদ্রের নিচে যাওয়া। বাংলাদেশে শুধুমাত্র সেন্ট মার্টিনেই করা যায় এই স্কুবা ডাইভিং। এ অভিযান পরিচালনা করছে দুটি প্রতিষ্ঠান, প্রশিক্ষণও করাচ্ছে তারা। উৎসাহ দিচ্ছি, যেখানে আসেন দেখেন আসলে অন্য কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবেন। পর্বত আরোহণ, সাইক্লিং, ক্যাম্পিং কিংবা ট্রেকিং এর মতো অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাংলাদেশে আগে থেকে পরিচিতি লাভ করলেও পর্যটন শিল্পে স্কুবা ডাইভিং যোগ করতে পারে নতুন এক মাত্রা বলছেন উদ্যোক্তারা। স্কুবা ডাইভিং এর মাধ্যমে আমরা সেন্ট মার্টিন তথা ট্যুরিজমকে বিশ্বব্যাপী, বাংলাদেশকে বিশ্ব দুয়ারে উন্মোচন করার প্রচেষ্টায় আছি। আমরা চাই সারা পৃথিবীর লোক, সারা পৃথিবীর নাগরিক বাংলাদেশে আসুক। রোমাঞ্চকর হলেও স্কুবা ডাইভিং খুব সহজ নয়, এজন্য সবার আগে প্রয়োজন শারীরিক সুস্থতা। জানতে হবে স্কুবা যন্ত্রের ব্যবহার, পানির নিচে যোগাযোগের ইশারা। অবশ্য সমুদ্রে ডুব দেওয়ার আগে ডাইভিং এর প্রাথমিক ধারণা দেন স্কুবা পরিচালনাকারীরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন। সেই সাথে শেষ করছি আজকের দুপুরের বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।